তো আজকে আমরা সিলভিয়া প্ল্যাথ এবং তার যে পোয়েম ড্যাডি, যেটা তোমাদের সিলেবাসে রয়েছে, সেটার আমরা একটা ইন্ট্রোডাকশন ক্লাস করব। তো আজকে বেসিক্যালি এটা ইন্ট্রোডাকশন ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাস। এই ক্লাসে আমরা সিলভিয়া প্ল্যাথ সম্পর্কে জেনে নেব এবং তার সাথে এই যে পোয়েমটা ড্যাডি, তার যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটাও ক্লিয়ার করব। দেখো, ড্যাডি পোয়েমটা কিন্তু বাবা খুবই অ্যালিগোরিক্যাল পোয়েম একটা। তোমরা অ্যালিগরি মানে ভালো করেই জানো, আমি তোমাদের আগের সেমিস্টার অ্যালিগরি বুঝিয়েছি। একটা ওপরে একটা মিনিং থাকবে, একটা সারফেস মিনিং আর একটা ইন্টারনাল মিনিং। আমি যদি ড্যাডি কবিতাটা তোমাদের সারফেস মিনিংয়ে পড়িয়ে দিই, যেটা ম্যাক্সিমাম জন করে, তোমাদের ম্যাক্সিমাম ক্লাসে ওটাই হয়, সবাই সারফেস মিনিংটা পড়িয়ে দিয়ে চলে যায়। বাট এর ভেতরকার যে ইনার মিনিংটা, সেই ইনার মিনিংটা খুঁজে বার করতে হবে। এখানে এই যে ড্যাডি, ড্যাডি ওয়ার্ডটা একটা মেটাফোর, ড্যাডি শব্দটা একটা মেটাফোর, সেই মেটাফোরটা ইউজ করা হয়েছে। সেই মেটাফোরটাকে বুঝতে হবে কিভাবে পোয়েট আমাদের মেটাফোরটা ইউজ করেছেন এবং মেটাফোরটা কতটা ইম্পর্টেন্ট এবং সেটা কিভাবে এস্টাবলিশড হচ্ছে কবিতাতে, সেটাই বোঝার বিষয়। আমি যদি ওভারঅল পড়িয়ে চলে যাই, ওভারঅল পড়ালে একটা ওভারঅল মিনিং চলে আসবে, সেখানে একটা সারফেস মিনিং পাবে। সেখানে কিন্তু ড্যাডি যে মেটাফোরটা, সেই মেটাফোরটা কিন্তু খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে? তো চলো আমরা চেষ্টা করি মেটাফোরকেও খুঁজে বার করার, ইনার মিনিংকেও খুঁজে বার করার, এবং তার সাথে সাথে সারফেস যে মিনিং রয়েছে সেটা তো থাকবেই। তো ড্যাডি লিখেছেন সিলভিয়া প্ল্যাথ। দেখো, সিলভিয়া প্ল্যাথ তিনি 1932 থেকে 1963 এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডে রয়েছেন। অর্থাৎ তার জন্ম হচ্ছে 1932 সালে, মৃত্যু হচ্ছে 1963 সালে। খুবই কম বেঁচে ছিলেন তিনি, এবং তিনি মারা গেছিলেন সুইসাইড করে। বুঝতেই পারছো, সুইসাইড করে মারা গেছেন মানে অথরের মধ্যে নিশ্চয়ই কিছু একটা ট্রমা, কোনো একটা সাইকোলজিক্যাল ব্যাপার যেটা তাকে প্রচন্ড জ্বালিয়েছে, যে কারণেই সে সুইসাইড করেছে। মানুষ কখন সুইসাইড করে? কেউ তো ভালো থাকতে থাকতে সুইসাইড করে নেবে না, তাই না? কেউ ভালো আছে, সুখে আছে, সে কি সুইসাইড করবে? কখনোই করবে না। যখন তার মধ্যে কিছু একটা প্রবলেম, কিছু একটা ট্রমা, সাইকোলজিক্যাল কনফ্লিক্ট কিছু একটা আসবে, তখনই তো সুইসাইড করবে। তো সেই সিলভিয়া প্ল্যাথ তিনিও সুইসাইড করেন। তো 1932 থেকে 1963, 1932-তে জন্ম, 1963-তে তার মৃত্যু। এবং তিনি একজন আমেরিকান পোয়েট, তিনি একজন আমেরিকান পোয়েট, এবং তিনি একটা স্পেশাল ক্যাটাগরির মধ্যে তাকে আমরা ধরতে পারি। এই স্পেশাল ক্যাটাগরিটা হচ্ছে কনফেশনাল পোয়েট। তাকে কনফেশনাল পোয়েট বলা হয়। দেখো, তিনি যে টাইমটাতে বিলং করছেন সেটা 20th সেঞ্চুরি, মানে বিংশ শতাব্দী, 1901 থেকে 2000 অবধি, মানে 2000 সাল অবধি, 1901 সাল থেকে 2000 সাল অবধি এই যে টাইম পিরিয়ডটা, এটাকে 20th সেঞ্চুরি বলা হয়। এবং সিলভিয়া প্ল্যাথ ওই পোস্ট মডার্ন পিরিয়ড, মানে সেই সময় আমাদের পোস্ট মডার্ন পিরিয়ড চলে এসছে, পোস্ট মডার্ন পিরিয়ডের একজন পোয়েট, একজন পোয়েটেস, পোয়েটও বলতে পারি আমরা তাকে। তো তিনি একজন আমেরিকান কনফেশনাল পোয়েট। তোমরা কনফেশনাল পোয়েট্রি অলরেডি সেকেন্ড সেমিস্টারে পড়েছো, যখন তোমরা কমলা দাসের অ্যান ইন্ট্রোডাকশন পড়েছিলে, সেখানে তোমরা কনফেশনাল পোয়েট্রি সম্পর্কে কিছুটা হলেও একটা ধারণা করেছো। তো আজকে আমি আগে কনফেশনাল পোয়েট্রি কি সেই বিষয়টাকে ডিটেলে বলবো, কারণ কনফেশনাল পোয়েট্রি না বললে জিনিসগুলো বুঝতে অসুবিধা হবে। তো কনফেশনাল পোয়েট্রি কি? দেখো, এই যে কনফেশনাল পোয়েট্রি, এটা হচ্ছে দ্য পোয়েট্রি অফ দ্য পার্সোনাল, অর্থাৎ তোমার নিজের কথা। কনফেস থেকে কনফেশনাল কথাটা এসছে। কনফেস করার অর্থ কি? কনফেস কথাটার অর্থ কি? কনফেস কথাটার অর্থ হলো তোমার যে ইনার ফিলিংগুলো, সেটা কোনো ভালো কাজ হতে পারে,
কোনো মন্দ কাজ হতে পারে, তোমার যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, তুমি জীবনে কিছু ভুল করেছো বা ঠিক করেছো, সেটা যখন তুমি না লুকিয়ে পুরোপুরি ক্লিয়ারলি প্রকাশ করবে, সেটাই কনফেস করছো, তুমি সত্য কথা বলছো। দেখবে খ্রিস্টানিটিতে, খ্রিস্টান ধর্মে কনফেশন বলে একটা ব্যাপার থাকে। অর্থাৎ কেউ খুব পাপ করলো, অর্থাৎ কেউ লাইফে কোনো সিন করে ফেললো, পাপ করে ফেললো, সে চার্চে গিয়ে কনফেস করে, চার্চে গিয়ে তার পাপটা স্বীকার করে। একটা কনফেশন বক্স আছে, সেই কনফেশন বক্সের মধ্যে সে স্বীকার করে, এবং ফাদার, চার্চে যিনি ফাদার, তিনি তার কনফেশনটা শোনেন। তো কনফেশনাল পোয়েট্রি হচ্ছে পোয়েট্রি অফ দ্য পার্সোনাল, মানে এখানে যিনি পোয়েট থাকবেন তিনি ফার্স্ট পার্সন ন্যারেটিভ ব্যবহার করে, অর্থাৎ তিনি ফার্স্ট পার্সনে কথা বলবেন। ফার্স্ট পার্সন ন্যারেটিভ ব্যবহার করে তিনি কি করবেন, তার যে আভ্যন্তরীণ চিন্তা ভাবনা, তার যে জীবনের এক্সপিরিয়েন্স, সেটাকে তিনি তুলে ধরবেন। এবং এই যে কনফেশনালিজম, এই মুভমেন্টটা বা কনফেশনাল পোয়েট্রি, এটা 1950s এবং 1960s আমরা দেখতে পাই। এটা পোস্ট মডার্ন এরার বা পোস্ট মডার্নিজমের একটা মুভমেন্ট, এবং এটা আমেরিকাতে ডেভেলপ হয়েছিল। এবং এই কনফেশনাল পোয়েট্রি বেসিক্যালি মডার্ন এরার ওই যে টি.এস. এলিয়টের যে ইম্পার্সোনাল পোয়েট্রি, সেই ইম্পার্সোনাল পোয়েট্রির এগেনস্ট একটা রিয়াকশন ছিল। দেখো এলিয়ট যখন পড়বে, এলিয়ট কিন্তু আবার অন্যরকম মানুষ, তিনি কিন্তু কনফেস করতে বারণ করছেন। তিনি বলছেন যে পোয়েট্রি ইজ অ্যান এসকেপিং ফ্রম পার্সোনালিটি। টি.এস. এলিয়ট বলছেন যে পোয়েট্রি ইজ নাথিং বাট অ্যান এসকেপিং ফ্রম পার্সোনালিটি। কবিতা লিখতে গেলে কবিকে কি করতে হবে, তার পার্সোনাল ইমোশন, পার্সোনাল ফিলিং শেয়ার করা যাবে না। কবি ক্যারেক্টারের ইমোশন, ক্যারেক্টারের ফিলিংগুলো শেয়ার করবেন, কিন্তু নিজের পার্সোনাল ফিলিং, পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল ইমোশন শেয়ার করবেন না, সেখান থেকে তিনি এসকেপ করবেন। তাহলে এটা এলিয়টের থিওরি অফ ইম্পার্সোনালিটি। এলিয়ট মডার্ন পিরিয়ডের রাইটার। তো এই যে থিওরি অফ ইম্পার্সোনালিটি, যেখানে এলিয়ট বলছেন যে পোয়েটকে নিজের পার্সোনাল ফিলিং দেওয়া যাবে না, তার এগেইনস্টে একটা রিয়াকশন কনফেশনাল পোয়েট্রি। কারণ কনফেশনাল পোয়েট্রিতে যিনি পোয়েট থাকবেন, তিনি কি করবেন, তিনি তার জীবনের পার্সোনাল এক্সপিরিয়েন্স, পার্সোনাল ফিলিংস, পার্সোনাল ইমোশন, তার সমস্ত কিছু যেগুলো পার্সোনাল, তিনি কিন্তু শেয়ার করবেন, কোনো রকম কিছু লোকাবেন না, তিনি অডিয়েন্সের সাথে শেয়ার করবেন। তো সেটাকে হচ্ছে কনফেশনাল পোয়েট্রি বলা হয়। ওকে, তো এই যে কনফেশনাল পোয়েট্রি, এই গ্রুপের মধ্যে কে কে ছিলেন দেখো, এই গ্রুপটার মধ্যে আমাদের রবার্ট লোওয়েল, সিলভিয়া প্ল্যাথ, জন বেরিম্যান, অ্যান সেক্সটন, অ্যালেন জিন্সবার্গ এবং ডাব্লিউ.ডি. স্নডগ্রাস, এই যে পোয়েটগুলো, এই পোয়েটগুলো সবাই কিন্তু এই কনফেশনাল পোয়েটস বা এনারা কনফেশনালিজম যে মুভমেন্ট, যেটা আমেরিকাতে ঘটেছিল 1950s এবং 1960s, তার সাথে অ্যাসোসিয়েট। তার সাথে যদি আমরা ইন্ডিয়ান পোয়েটকে বলি, আমাদের ইন্ডিয়ান পোয়েট কমলা দাস, তিনিও কিন্তু একজন কনফেশনাল পোয়েট। হি ওয়াজ অলসো ওয়ান অফ দ্য কনফেশনাল পোয়েটস। তিনিও এই কনফেশনালিজমের সাথে যুক্ত। তার কবিতা যখন তোমরা পড়েছো, দেখেছো, তিনি তার পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স, পার্সোনাল জীবনী, তার জীবনে যেগুলো ঘটেছে, তার সাইকোলজি, তার ইমোশন, তার ফিলিং, সমস্ত কিছু কিন্তু আমাদের সাথে শেয়ার করেছেন। ওকে, তাহলে কনফেশনাল পোয়েট আমরা বুঝলাম, কে কে রয়েছে সেটা আমরা বুঝলাম, তাকে কনফেশনাল পোয়েট্রি বলে সেটাও বুঝলাম। এবার এই কনফেশনাল পোয়েট্রি অন্যান্য কবিতার চেয়ে কেন আলাদা, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেখো, বৈশিষ্ট্যগুলো জানলে আমাদের কি হয়, সুবিধা হয়।
যখন কোনো জিনিসের বৈশিষ্ট্য জেনে যাব তখন সেই জিনিসটা পড়তে আরো সুবিধা হয়। যেমন এপিকের যখন তুমি বৈশিষ্ট্য জেনে যাবে তখন এপিকটা পড়তে সুবিধা হয়। যেমন ড্রামাটিক মনোলগে যখন তুমি বৈশিষ্ট্য জেনে যাবে, যেমন তুমি ড্রামাটিক মনোলগে কি জানতে পারবে যে ড্রামাটিক মনোলগ সবসময় ইন মিডিয়াস রেস শুরু হবে, মাঝখান থেকে শুরু হবে, তাই না? এখানে একজন স্পিকার থাকবে, সাইলেন্ট লিসেনার থাকবে। যখন আমরা ব্রাউনিং পড়েছি তখন আমরা বলেছি, তখন আমরা দেখেছি এটা ড্রামাটিক মনোলগ ইন মিডিয়াস রেস মাঝখান থেকে শুরু হবে, এবং সেখানে একজন স্পিকার থাকবে এবং লিসেনার একজনও হতে পারে বা বহুজনও হতে পারে, কিন্তু লিসেনার সবসময় সাইলেন্ট লিসেনার চুপচাপ শুনবে। তো ঠিক সেই রকমই আমরা কনফেশনাল পোয়েট্রি কিছু ক্যারেক্টারিস্টিক্স সেগুলোকে আমরা জানবো, কি কি বৈশিষ্ট্য থাকে। দেখো, কনফেশনাল পোয়েট্রির প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এনগেজমেন্ট উইথ পার্সোনাল এক্সপিরিয়েন্স, দ্যাট মিনস অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট, অর্থাৎ এখানে ফার্স্ট পার্সনে লেখা হবে। কনফেশনাল পোয়েট্রি সবসময় ফার্স্ট পার্সনে লেখা হবে, এখানে কিন্তু সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন ইউজ করবেন না। পোয়েট যা করবেন ফার্স্ট পার্সনে করবেন, এবং তিনি তার পার্সোনাল এক্সপিরিয়েন্স অর্থাৎ তার জীবনে ঘটে যাওয়া যে ঘটনা, অর্থাৎ এটা কিছুটা হলো অটোবায়োগ্রাফিক্যাল। কনফেশনাল পোয়েট্রি কিছুটা হলো অটোবায়োগ্রাফিক্যাল, তাই না? কমলা দাস দেখো বলছেন তার অ্যান ইন্ট্রোডাকশনে, আই এম দ্য লাভার, আই এম দ্য বিট্রেড। আমি হচ্ছি প্রেমিকা, আমি বারবার প্রেম করেছি, আমি ভালোবাসা খুঁজেছি, এবং বারবার পুরুষদের দ্বারা, পুরুষতন্ত্রের দ্বারা আমি কি হয়েছি? বিট্রেড হয়েছি। আই এম দ্য সিনার, আই এম দ্য সেন্ট। তারপর তিনি বলছেন না, আমি হয়তো পাপী, হয়তো তোমরা আমাকে অনেকে ভাবছো আমি পাপী, কিন্তু আমি নিজের কাছে আমি সেন্ট, আমি একজন পবিত্র, আমি একজন সাধু, আমি যেটা করেছি আমি নিজের জন্য করেছি। তাহলে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট থাকবে, ফার্স্ট পার্সন ন্যারেটিভ হবে, কবিতা ফার্স্ট পার্সনে লেখা হবে, অর্থাৎ আই ব্যবহার করে। আই তো ফার্স্ট পার্সন, বুঝতে পারছো। 2 নম্বর হচ্ছে পার্সোনাল ট্রমা, অর্থাৎ আমাদের কবির জীবনে ঘটে যাওয়া ট্রমা মানে কি? ট্রমা মানে একটা এমন ঘটনা যে ঘটনাটা খারাপ এবং যেটাকে ভোলা যায় না, সেটাকে ট্রমা বলা হয়। আমরা কোনো ভালো ঘটনাকে, সুন্দর মুহূর্তকে ট্রমা বলবো না কখনো। ট্রমা কাকে বলবো? এটা একটা খারাপ ঘটনা তোমার সাথে ঘটে গেছে, এই ঘটনাটা খুবই খারাপ, তার এক্সপিরিয়েন্সটা খুবই খারাপ। তো ওই যে পার্সোনাল ট্রমা, ওই পার্সোনাল ট্রমাটাকেও কিন্তু শেয়ার করবেন পোয়েট, এই কনফেশনাল পোয়েট্রি। দেখো কমলা দাস তার জীবনে ঘটে যাওয়া যে পার্সোনাল ট্রমাগুলোকে শেয়ার করেছেন। তার খুব কম বয়সে বিয়ে হয়ে যায়। অ্যান ইন্ট্রোডাকশন তোমরা পড়েছো, আমি কেন অ্যান ইন্ট্রোডাকশন বারবার নিয়ে আসছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ যেহেতু তোমরা ওটা পড়ে এসছো, সেকেন্ড সেমিস্টারে পড়ে এসছো, তাহলে ওটাকে আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, তাহলে এটাকে রিলেট করতে তোমাদের সুবিধা হবে। দেখবে কমলা দাসের খুব কম বয়সে বিয়ে হয়ে যায়, এটা তিনি শেয়ার করছেন। তিনি খুব তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে যান, যে প্রেগনেন্সি তিনি চাননি 14-15 বছর বয়সে। তারপর তার ওপর এই পুরুষতন্ত্রের যে মানে কি বলবো ডমিনেন্স, সেটাকে তিনি দেখাচ্ছেন। তাহলে পার্সোনাল ট্রমা। 3 নাম্বার, মেন্টাল ইলনেস, সেক্সুয়ালিটি অ্যান্ড সুইসাইড। কনফেশনাল পোয়েট্রিতে এই থিমগুলোকে নিয়েও ডিল করা হয়। মেন্টাল ইলনেস, তাহলে যখন আমি কোনো মানুষকে সাপ্রেস করে রাখবো, দাবিয়ে রাখবো, তাকে যখন তার ওপর বিভিন্ন বোঝা বাধা বাড়িয়ে দেব, তখন সে কি মেন্টালি হ্যাপি থাকবে? কখনোই না। সে তো মেন্টালি হ্যাপি থাকতে পারবে না, সে মেন্টালি ইল হয়ে পড়বে। ইলনেস মানেই কিন্তু রোগ নয়, অসুস্থতা, অস্বস্তি, তার মেন্টাল পিস চলে যাবে। সেক্সুয়ালিটি, কবি এখানে তার সেক্সুয়ালিটি নিয়ে ডিল করবেন, যে তিনি অ্যাকচুয়ালি কি চান। সেক্স অ্যান্ড সেক্সুয়ালিটি খুব সুন্দর একটা কনসেপ্ট। সেক্স মানে তুমি বায়োলজিক্যালি ছেলে না মেয়ে, এবং সেক্সুয়ালিটি মানে তোমার ওই বায়োলজিক্যালি যে ছেলে বা মেয়ে তুমি যেটাই হয়েছো তার প্রেজেন্টেশন, তাকেই সেক্সুয়ালিটি বলা হয়।
মানে একজন ছেলে মনে করো, সে বায়োলজিক্যালি ছেলে, তার ওই সেক্সুয়ালিটিকে, তার ওই সেক্সকে সে কিভাবে প্রেজেন্টেশন করছে, সেটাই সেক্সুয়ালিটি অ্যান্ড সুইসাইড। এবং সুইসাইড থিম নিয়েও ডিল করবে। দেখো, মানুষ যখন পার্সোনাল ট্রমাতে থাকে, মেন্টাল ইলনেসে থাকে, সাপ্রেশনে থাকে, অপ্রেশনে থাকে, মানুষ তখনই তো সুইসাইড অ্যাটেম্প করতে চায়, তাই না? তাহলে মেন্টাল ইলনেস, সেক্সুয়ালিটি অ্যান্ড সুইসাইড এটাকেও দেখানো হবে কনফেশনাল পোয়েট্রিতে। আর কি দেখতে পাবো? ইন্ডিভিজুয়ালিটি, অর্থাৎ এখানে যিনি রাইটার হবেন, যিনি পোয়েট হবেন, তিনি তার ইন্ডিভিজুয়াল সেলফকে প্রেজেন্ট করার চেষ্টা করবেন। তিনি দেখানোর চেষ্টা করবেন যে তিনি একজন হিউম্যান বিং, আর 5টা মানুষের মতো তিনিও একজন মানুষ, তারও ইমোশন রয়েছে, তারও ভালোবাসা রয়েছে, তারও চাহিদা রয়েছে, তারও সব কিছুই রয়েছে। তিনি তার নিজস্বতাকে, ইন্ডিভিজুয়ালি মানে নিজস্বতা, তিনি তার নিজস্বতাকে প্রেজেন্ট করবেন। তিনি কারো দ্বারা সাপ্রেস, অপ্রেস থাকতে চাইবেন না। তিনি তার নিজস্ব ফিলিং, নিজস্ব ইমোশন, নিজস্বতা, যে নিজের, আমি, দেখবে কনফেশনাল, সরি, তোমরা কমল দাস যখন পড়েছো, ইট ইজ আই, দেখবে আই কথাটা বারবার ইউজ করছে, ইট ইজ আই, বারবার দেখবে আই কথাটা ইউজ করছে কমলা দাস অ্যান ইন্ট্রোডাকশন। আই মানে কি? আমি ইন্ডিভিজুয়াল, আমি সেই মানুষ। তোমরা একটা বিখ্যাত কবিতা আছে, আমি সেই নারী, যদি কবিতাটা রিসাইটেশন শুনে থাকো, ইউটিউবে অ্যাভেলেবেল, আমি সেই নারী লিখবে, আমি সেই নারী রিসাইটেশন, দেখবে বুঝতে পারবে ওটা একটা কনফেশনাল পোয়েট্রি, ওটাও একটা কনফেশনাল পোয়েট্রি। ওখানে একজন ভদ্রমহিলা স্পিকার, তিনি কনফেস করছেন, তিনি কনফেস করছেন তার সাথে সাথে কি ঘটেছে, মানে তিনি নারীদের, সমস্ত নারী, সমস্ত উইমেনহুডকে, সমস্ত মহিলাদের তিনি কনফেস করছেন, মানে মহিলাদের হয়ে তিনি কথা বলছেন। একটা মহিলাকে কত কিছু ফেস করতে হয়, একটা লাইফে কত কিছু ফেস করতে হয়, কত কিছুর মধ্যে দিয়ে তাকে এগোতে হয়। তাহলে এই ইন্ডিভিজুয়ালিটি, নিজস্বতা, এই নিজস্বতা হচ্ছে কনফেশনাল পোয়েট্রির একটা বৈশিষ্ট্য। আর কি দেখতে পাই? আর দেখতে পাই ডিস্টেন্স oneself from the horrifying social realities। এবং এই ইন্ডিভিজুয়ালিটিকে প্রকাশ করতে গিয়ে, দেখো, যখনই তুমি ইন্ডিভিজুয়াল হওয়ার চেষ্টা করবে, সোসাইটি কিন্তু তোমাকে তার রুলস অ্যান্ড নর্মস গুলো চাপিয়ে দেবে। আমরা ইন্ডিভিজুয়াল হতে পারি না। কেন পারি না? এই সোসাইটাল রুলস অ্যান্ড রেগুলেশনস এর কারণে। কারণ সোসাইটাল রুলস অ্যান্ড রেগুলেশনস আমাদের বাধ্য করে আমরা আমাদের ইন্ডিভিজুয়াল সেলফকে হারিয়ে ফেলি এই সোসাইটাল রুলস অ্যান্ড রেগুলেশনের হাতে পড়ে। তুমি চাইছো এটা করতে, তুমি চাইছো আরো পড়াশোনা করবে, বাড়ি থেকে তোমার বিয়ে দেওয়ার জন্য পড়ে লেগেছে। বাড়ির লোকেরা যত বলছে, পাড়ার লোকেরা আরো বেশি বলছে। বাড়ির লোকেরা যত বলছে, পাড়ার লোকেরা আরো বেশি বলছে তোমার ছেলেটা বা তোমার মেয়েটা এত বয়স হয়ে গেল, এখনো বিয়ে দেবে না, এখনো বিয়ে দেবেন, তাদের নাকি বেশি চিন্তা। তাহলে এই যে সোসাইটি তোমাকে বাধ্য করছে, তোমার ইন্ডিভিজুয়ালিটিকে সাপ্রেস করতে সোসাইটি এগিয়ে আসছে। তাহলে এই যে সোশ্যাল রিয়েলিটিস, এই যে সোসাইটাল যে নর্মস, রেগুলেশনস, রুলস, এখান থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে। কারণ সোসাইটির রিয়েলিটিগুলো হরিফাইং, দে আর নট গুড। সোসাইটি এমন একটা অদ্ভুত কিছু নিয়মের মধ্যে চলে। হ্যাঁ, সব কিছুই খারাপ নয়, সোসাইটি অনেক কিছুই ভালো, বাট অনেক কিছুই সোসাইটির খারাপ আছে, যেগুলো সোসাইটি আমাদের উপর জোর করে চাপিয়ে দেয় এবং আমরা সেগুলোকে মানতে বাধ্য। তাহলে এই যে সোসাইটাল রুলস, রেগুলেশনস, তার এগেনস্টেও একটা রিয়াকশন, তার এগেনস্টেও একটা ডিস্টেন্স ক্রিয়েট করবে আমাদের এই কনফেশনাল পোয়েট্রি। তো এইগুলো হচ্ছে আমাদের কনফেশনাল পোয়েট্রি সম্পর্কে কিছু ক্যারেক্টারিস্টিক্স। এই সমস্ত বিষয় আমরা কনফেশনাল পোয়েট্রিতে দেখতে পাই। তো দেখো, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে আমাদের সিলভিয়া প্ল্যাথ। তিনি তো কোন ক্যাটাগরিতে পড়ছেন, কেমন টাইপের কবি, এবং তার কবিতায় কি আসতে চলেছে, সেটা তো আমরা এতক্ষণ ধরে বললাম। তিনি একজন আমেরিকান পোয়েট এবং তিনি একজন কনফেশনাল পোয়েট। এবং কনফেশনাল পোয়েট্রিতে যেগুলো থাকবে সেগুলো নিশ্চয়ই তার কবিতাতেই থাকবে, কারণ তিনি যেহেতু কনফেশনাল গ্রুপের মধ্যে পড়ছেন। তার মানে তার রাইটিং স্টাইলটা কনফেশনাল রাইটিং স্টাইলের ওপর নির্ভর করে থাকবে, সেটা আমরা বুঝতে পারলাম।
তাহলে এই যে সিলভিয়া প্ল্যাথ, তার কিছু ফেমাস পোয়েট্রি কালেকশন আছে, যে কবিতাগুলোর জন্য, মানে কবিতা কালেকশন, কবিতার বইগুলোর জন্য তিনি বিখ্যাত। তো সেই কবিতার বইগুলো কি? দেখো, তিনটে কবিতা বইয়ের নাম আমি বলেছি। একটা হচ্ছে দ্য কোলোসাস অ্যান্ড আদার পোয়েমস, যেটা 1960-তে পাবলিশড হয়েছে। 2 নম্বর হচ্ছে এরিয়েল, যেটা 1965-এ পাবলিশড হয়েছে। আর 3 নম্বর হচ্ছে দ্য বেলজার, এটা একটা সেমি অটোবায়োগ্রাফিক্যাল নভেল, সেমি অটোবায়োগ্রাফিক্যাল নভেল। ঠিক আছে, বুঝতেই পারছো তিনি মারা গেছেন অনেক আগে, তিনি খুব কম বয়সে মারা গেছেন। দেখো, আমরা তার ক্রোনোলজি প্রথমেই দেখলাম যে তিনি 1963 সালে মারা গেছেন, তাই না? কিন্তু তার অনেক কবিতার বই, এই যেমন আমরা যদি এই এরিয়েলটা দেখি, সেটাই দেখো পাবলিশড হয়েছে তার মৃত্যুর পর, পোস্টথমাস পাবলিকেশন। কোনো রাইটারের যদি মৃত্যুর পর কিছু পাবলিশড হয়, তাকে কি বলা হয়? পোস্টথমাস পাবলিকেশন। POSTHUMOUS, পোস্টথমাস পাবলিকেশন, তাই না? মৃত্যুর পরবর্তী পাবলিকেশন। এইগুলো তার ফেমাস কালেকশন। এবং তার কিছু ফেমাস কবিতাও আছে। এই ড্যাডি যেমন একটা বিখ্যাত কবিতা, ড্যাডি আছে। লেডি লাজারুস বলে একটা কবিতা আছে, লেডি লাজারুস, সেটাও খুব বিখ্যাত কবিতা। প্লাস এই এরিয়েল, এরিয়েল নামে একটা কবিতা আছে, সেটাও বিখ্যাত কবিতা। তার দেখো ফেমাস পোয়েট্রি কালেকশন কি বাবা? দ্য কোলোসাস অ্যান্ড আদার পোয়েমস, এটা একটা কবিতার বই। এরিয়েল একটা কবিতার বই। আর তার একটা অটোবায়োগ্রাফিক্যাল নভেল আছে, নভেলের নাম হচ্ছে দ্য বেলজার, 1963-তে পাবলিশড হয়েছিল। তিনি একটা নভেল লিখেছেন, উপন্যাস লিখেছেন। এই পোয়েট বেসিক্যালি, বাট তিনি তার সাথে সাথে একটা উপন্যাসও লিখেছেন। ওকে, তো এই পোয়েট্রিতে তিনি কি অ্যাওয়ার্ড পেয়েছেন? দেখো, তাকে পোস্টথমাস অ্যাওয়ার্ড দেওয়া হয়, অর্থাৎ মৃত্যুর পরবর্তী একটা পুরস্কার। তিনি তো 1963-তে মারা যান। তিনি 1982-তে মারা যাওয়ার পর পোস্টথমাসলি তিনি পুলিৎজার প্রাইজ ইন পোয়েট্রি পান। দেখো, পুলিৎজার প্রাইজ লিটারেচারে, এই প্রাইজটা খুবই বিখ্যাত প্রাইজ। কয়েকটা প্রাইজ আছে যেগুলো খুবই সম্মানীয় প্রাইজ, যেমন নোবেল প্রাইজ, লিটারেচারে নোবেল প্রাইজ খুবই বিখ্যাত। লিটারেচারে পুলিৎজার প্রাইজ, লিটারেচারে পুলিৎজার প্রাইজ খুবই বিখ্যাত। আর লিটারেচারে বুকার প্রাইজ, এই তিনটে প্রাইজ হচ্ছে ইন্টারন্যাশনাল প্রাইজ এবং তিনটেই খুব বিখ্যাত। নোবেল প্রাইজ, পুলিৎজার প্রাইজ এবং বুকার প্রাইজ। তো সিলভিয়া প্ল্যাথকে তার এই পোয়েটিক ক্যারিয়ারের জন্য পোস্টথমাসলি তার মৃত্যুর পর 1982-তে তাকে পুলিৎজার প্রাইজ দেওয়া হয়। তার যে কালেকশনটার জন্য দেওয়া হয়, সেই কালেকশনের নাম হচ্ছে দ্য কালেক্টেড পোয়েমস। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে তার কবিতাগুলোকে নিয়ে একটা বই পাবলিশ করা হয়। তিনি তো মারা গেছেন 1963-তে, তিনি তো আর পাবলিশ করছেন না। পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন পাবলিশার তারা তার কবিতাগুলোকে কালেক্ট করে 1981 একটা বই পাবলিশ করে, বইটার নাম হচ্ছে দ্য কালেক্টেড পোয়েমস। এবং এই কালেক্টেড পোয়েমস, এই বইটির জন্য তাকে পুলিৎজার প্রাইজ দেওয়া হয় 1982। He was awarded posthumous Pulitzer Prize in Poetry in 1980। বুঝতেই পারছো, এটা খুব প্রেস্টিজিয়াস একটা প্রাইজ। এই প্রেস্টিজিয়াস প্রাইজটা তিনি কিন্তু গেইন করেছেন। ওকে, তো আমরা তাহলে চলে আসি এরপর ড্যাডি পোয়েমটাতে। আমরা ড্যাডি পোয়েমটার যে ব্যাকগ্রাউন্ড, সেই ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করি। দেখো, আমি প্রথমেই বলেছি কবিতাটা মেটাফরিক্যাল। এই ড্যাডি ওয়ার্ডটা একটা মেটাফরিক্যাল ওয়ার্ড প্লাস অ্যালিগরিক্যাল, অর্থাৎ পোয়েমটার মধ্যে দুটো মিনিং থাকবে, একটা সারফেস মিনিং আর একটা ইনার মিনিং। আমরা সারফেস মিনিং জানার সাথে সাথে ইনার মিনিংটাকেও জানবো। শুধু সারফেস মিনিং জানলে কিন্তু পোয়েমটা ক্লিয়ার হবে না। তো ড্যাডি কথার প্লেন অর্থ হলো বাবা। বাবাকে আমরা অনেকেই ভালোবেসে ড্যাডি বলি, তাই না? বিগ ড্যাডি, বিগ ড্যাডি কাকে বলা হয়? কোনো ডন, কোনো আন্ডারওয়ার্ল্ডের ডনকে বিগ ড্যাডি বলা হয়, তাই তো? এই ফ্রেজগুলো শুনেছো তোমরা। মানে ড্যাডি মানে বাবা, ড্যাডি মানে বেসিক্যালি বাবা, মানে যে কোনো একটা ফিল্ডের হেড। বাবা মানে হেড, কোনো একটা ফিল্ডের যে হেড সেই হচ্ছে ড্যাডি। তো এই ড্যাডি পোয়েমটা সম্পর্কে আমরা কয়েকটা কথা জানি। দেখো, ড্যাডি কবিতাটা কখন লেখা হচ্ছে?
ড্যাডি কবিতাটা এর রিটেন ডেটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সিলভিয়া প্ল্যাথের লাইফের সাথে। 12 অক্টোবর 1962 তে তিনি লিখছেন। তিনি সুইসাইড করেছেন ফেব্রুয়ারি মাসে, মানে সুইসাইড করার 1963 ফেব্রুয়ারিতে তিনি সুইসাইড করেছেন। সুইসাইড করার তিনি 4 মাস আগে এই কবিতাটা লিখেছেন। বুঝেছো? এর রিটেন ডেটটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। সিলভিয়া প্ল্যাথের লাইফের সাথে রিটেন ডেটটা কিন্তু প্রচন্ড প্রাসঙ্গিক, মানে সুইসাইড করবেন তার আগেই কিন্তু কবিতাটা লিখে গেছেন। অর্থাৎ তিনি মেন্টাল ট্রমায় ছিলেন, একটা সাফোকেটিং পরিবেশে ছিলেন, তিনি সেই সাফোকেশন থেকে বেরোনোর চেষ্টা করছেন এবং সেই সাফোকেশন থেকে তিনি বেরিয়েছেন বাই সুইসাইড করে। তো সেই সুইসাইড করার, তিনি ফেব্রুয়ারিতে সুইসাইড করেন, 11 ফেব্রুয়ারি তিনি মারা যান, 11 ফেব্রুয়ারি তিনি সুইসাইড করেন। সেই সুইসাইড করার 4 মাস আগে 12 অক্টোবর 1962 তে কবিতাটা লিখেছেন এবং সিলভিয়া প্ল্যাথের সাথে তার ঠিক 1 মাস আগে, মানে কবিতাটা লেখার 1 মাস আগে তার যে হাজবেন্ড, তার হাজবেন্ডের নাম হচ্ছে টেড হিউজ। টেড হিউজের সাথে তার ডিভোর্স হয়ে যায়, তার সেপারেশন হয়ে যায়। তার 1 মাস পর তিনি কবিতাটা লিখেছেন। টেড হিউজ, টেড হিউজও বিখ্যাত একজন কবি, পোস্ট মডার্ন পিরিয়ডের একজন বিখ্যাত কবি টেড হিউজ। তার কবিতার মধ্যে ম্যাক্সিমাম কবিতার মধ্যে অ্যানিমাল ইমেজারি পাওয়া যায়। হক রুস্টিং বলে তার একটা বিখ্যাত কবিতা আছে, ঠিক আছে? তো সেই টেড হিউজের ওয়াইফ ছিলেন সিলভিয়া প্ল্যাথ। তো টেড হিউজের সাথে সিলভিয়া প্ল্যাথের ডাইভোর্স হয়ে যায় সেপ্টেম্বর 1962। সেপ্টেম্বর 1962 তে ডাইভোর্স হয়ে যায়। তার 1 মাস পর অক্টোবর 12, 1962 তে তিনি এই ড্যাডি পোয়েমটা লেখেন এবং ড্যাডি পোয়েমটা লেখার 4 মাস পর ফেব্রুয়ারি 11, 1963 তে তিনি সুইসাইড করেন। বুঝতেই পারছো, ড্যাডি শুধু একটা প্লেন কবিতা নয় বাবা, এমন সময় লিখেছেন এর রিটেন ডেটটাই খুব ইম্পর্টেন্ট। শুধু আমি ড্যাডি লাইন বাই লাইন বাংলা করে পড়িয়ে দিলাম, সে তো ইউটিউবে অনেক ক্লাস অ্যাভেলেবল, দেখো লাইন বাই লাইন বাংলা করে পড়িয়ে দিয়েছে, ভেতরে ঢোকেনি ড্যাডি। হোয়াট ইজ ড্যাডি? ড্যাডি কি? ড্যাডি একটা মেটাফোর। ম্যাক্সিমাম জায়গায় আমি দেখেছি, ম্যাক্সিমাম ক্লাসে, বিভিন্ন কলেজের ক্লাসেও প্রফেসররা এই ইনার মিনিংটাকে ডেসক্রাইব করেন না। কেন করেন না আই ডোন্ট নো। করা উচিত, ছেলে মেয়েদের টোটালি বোঝানো উচিত। হ্যাঁ, কিছুজন করেন, অবশ্যই করেন। কিছু টিচার আছেন তারা টোটালি ড্যাডি মেটাফোর, অ্যালিগোরিক্যাল সেন্স থেকে ড্যাডিটাকে ডেসক্রাইব করে। এর কম্পোজিশন ডেটটা বুঝতেই পারছো, টেড হিউজের সাথে ডাইভোর্স হচ্ছে সিলভিয়া প্ল্যাথের। ডিভোর্স হওয়ার 1 মাস পরেই কবিতাটা লিখছেন। সেপ্টেম্বরে ডিভোর্স হচ্ছে, অক্টোবরে কবিতাটা লিখছেন। কবিতাটা লেখার 4 মাস পরে তিনি সুইসাইড করছেন 11 ফেব্রুয়ারি 1963। মানে বুঝতে পারছো, ড্যাডি শুধু ড্যাডি নয়, এর মধ্যে অনেক মেটাফোর, অনেক কিছু রয়েছে। কবিতাটা পাবলিশড হচ্ছে কখন বাবা? পাবলিশড হচ্ছে 1965-এ, ওই যে বিখ্যাত কালেকশন যেটা আমরা জানলাম একটু আগে, এরিয়েল। এরিয়েল যে কালেকশন, এরিয়েল নামে যে কালেকশনটি রয়েছে, সেই এরিয়েল কালেকশনে পাবলিশড হচ্ছে। এই এরিয়েল কালেকশনে আরো 2টো কবিতা পাবলিশড হয় তার বিখ্যাত। একটা নাম হচ্ছে টিউলিপস, একটা নাম হচ্ছে লেডি ল্যাজারুস। দেখো লেডি ল্যাজারুস এটাও কিন্তু তার লাইফের গল্প। দেখো ল্যাজারুস হচ্ছে একটা মানে বিবলিক্যাল স্টোরি। ল্যাজারুসের গল্প তুমি বাইবেলে পাবে। ল্যাজারুস হচ্ছে একজন মানুষ যে মৃত্যু থেকে ফিরে এসেছিল, মানে যে মারা গেছিল, মারা যাওয়ার পর সে আবার তার পুনরায় জন্ম ঘটেছিল, মানে তার আবার সে পুনরায় প্রাণ ফিরে পেয়েছিল। তার মানে বুঝতে পারছো, লেডি ল্যাজারুস, তিনি নিজেকে বলছেন লেডি ল্যাজারুস। তিনি অনেকবার সুইসাইড অ্যাটেম্প করেছেন, তিনি প্রায় 3বার সুইসাইড অ্যাটেম্প করেছেন, 3বার, এবং 3 নম্বর বার তিনি মারা গেছেন। তাহলে প্রথম 2বার তিনি বেঁচে গেছেন। তিনিও নিজেকে কি বলছেন?
যে আমিও ল্যাজারুস, আমি ওই ল্যাজারুসের মতো মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। ওই যে বাইবেলের যে ল্যাজারুস, বিবলিক্যাল যে ল্যাজারুস, যে মৃত্যুর হাত থেকে ফিরে এসেছিল, আমিও দুবার মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি, তিনি নিজের সম্পর্কে লিখছেন। তাহলে এই টিউলিপ এবং লেডি ল্যাজারুস এই কবিতাগুলোর সাথে ড্যাডি কবিতাটা পাবলিশড হয় এবং পোস্টমাসলি পাবলিশড হয়। দেখো পোস্টমাসলি আমি এখানে লিখে দিয়েছি, মানে মৃত্যুর পরবর্তী পাবলিকেশন 1965-এ। 1965-এ যে কালেকশনে পাবলিশড হয়, কালেকশনের নাম হচ্ছে এরিয়েল। এরিয়েল, এগুলো মনে রাখবে, এগুলো 2 মার্কসের জন্য আসতে পারে। নেক্সট দেখো, এই যে ড্যাডি, লেডি ল্যাজারুস এবং টিউলিপস, এই তিনটে কবিতাকে আবার একত্রিতভাবে অক্টোবর পোয়েমস বলা হয়। কি বলা হয়? অক্টোবর পোয়েম। এই তিনটে কবিতাকে একত্রিতভাবে অক্টোবর পোয়েমস বলা হয়। কেন অক্টোবর পোয়েমস বলা হয়? কারণ তিনি ওই 1962 অক্টোবর, মানে তার মৃত্যু 4 মাস আগে এই তিনটে কবিতা লিখেছেন। এই কবিতাই খুব বিখ্যাত, ড্যাডি, লেডি ল্যাজারুস এবং টিউলিপ, এই তিনটে কবিতাকে সেই কারণে অক্টোবর পোয়েমস বলা হয়ে থাকে, যেহেতু তিনি এই তিনটে কবিতায় অক্টোবরে লিখেছেন, সুইসাইড করার 4 মাস আগে। দ্যাটস ওয়াই দিস পোয়েমস আর কল্ড অক্টোবর পোয়েমস। তো এই ড্যাডি কবিতার পেছনে যে বায়োগ্রাফিক্যাল নোটস গুলো রয়েছে, সেই বায়োগ্রাফিক্যাল নোটস গুলো দেখো, কি কি বায়োগ্রাফিক্যাল নোটস রয়েছে। যে কারণে ড্যাডি একটা মেটাফোর, আমি প্রথমে বুঝিয়েছি। বায়োগ্রাফিক্যাল নোটস গুলো কি বাবা? প্রথম যে বায়োগ্রাফিক্যাল নোট, সেটা হচ্ছে সিলভিয়া প্ল্যাথের কমপ্লেক্স রিলেশনশিপ উইথ হার ফাদার অটো প্ল্যাথ। সিলভিয়া প্ল্যাথের বাবা অটো প্ল্যাথ, তার সাথে সিলভিয়া প্ল্যাথের সম্পর্কটা প্রচন্ড কমপ্লেক্স। 1885 থেকে 1940, অটো প্ল্যাথ 1885-এ জন্মেছেন, 1940-তে মারা গেছেন। এই অটো প্ল্যাথ প্রচন্ড ডমিনেটিং টাইপের মানুষ ছিলেন, তিনি প্ল্যাথকে প্রচন্ড ডমিনেট করে রাখতেন, প্ল্যাথকে, প্ল্যাথের মাকে। সিলভিয়া প্ল্যাথ তার বাবাকে ছোটবেলা থেকে দেখে এসছে, তার বাবার যে ডমিনেটিং নেচার, এবং তার বাবাকে তিনি সহ্য করতে পারতেন না, আবার সবচেয়ে বেশি ভালোবাসতেন বাবাকে। এটাই তো ইলেকট্রা কমপ্লেক্স, সাইকোলজিক্যাল ব্যাপার। তোমরা ইডিপাস কমপ্লেক্স, ইলেকট্রা কমপ্লেক্স, এই যে সিগমন্ড ফ্রয়েডের যে থিওরি, ইডিপাস কমপ্লেক্স, ইলেকট্রা কমপ্লেক্স, কি বলা হচ্ছে ইডিপাস কমপ্লেক্সে? ইডিপাস কমপ্লেক্সে বলা হচ্ছে যে প্রত্যেকটা ছেলে সন্তানের তার মায়ের প্রতি আলাদা একটা অ্যাট্রাকশন থাকে। প্রত্যেকটা ছেলে সন্তান তার মায়ের প্রতি প্রচন্ড অ্যাট্রাক্টেড হয়, এবং প্রত্যেকটা মেয়ে সন্তান তার বাবার প্রতি অ্যাট্রাক্টেড হয়। এটা হিউম্যান সাইকোলজি। একটা ছেলের কাছে একটা মেয়ে কেমন হবে, মেয়ের ডেফিনেশন সে কিন্তু মায়ের কাছ থেকে শেখে। দেখবে ওই কারণেই বিয়ের পর যখন ঝগড়া হয়, বউ মনে করো জিন্স পরছে, টি শার্ট পরছে, জিন্স টপ পরে বউ বেরোচ্ছে, তখন দেখবে ছেলে যদি রাগ হয়, ছেলে একটা কথাই বলে, আমার মা তো কখনো টি শার্ট জিন্স পরেনি, আমার মা তো এতটা করে সিঁদুর লাগাতো, তুমি কেন লাগাও না, আমার মা তো শাঁখা পরতো, শাড়ি পরতো, তুমি কেন করো না। কারণ তার কাছে একটা মেয়ের ডেফিনেশন, কিন্তু একটা ছেলের কাছে মেয়ের ডেফিনেশন তৈরি হয় তার মাকে দেখে। ঠিক সেইরকমই একটা মেয়ের কাছে একটা ছেলে কেমন হবে, তার লাইফ পার্টনার কেমন হবে, তার হাজবেন্ড কেমন হবে, সেটাও কিন্তু সে তার বাবাকে দেখে শেখে। একটা পুরুষ মানুষ এরকম হওয়া দরকার, পুরুষ মানুষের মধ্যে এই কোয়ালিটিগুলো থাকতে হবে। এটা সিগমন্ড ফ্রয়েডের সাইকো অ্যানালাইটিক্যাল থিওরি যখন পড়বে, পরবর্তী ক্ষেত্রে যদি এমএ করো তখন পড়তে হবে সাইকো অ্যানালাইটিক্যাল থিওরি। সেখানে সিগমন্ড ফ্রয়েড ইডিপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা কমপ্লেক্সের কথা বলছে। একটা ছেলের তার মায়ের প্রতি অ্যাট্রাকশন, তাকে বলা হয় ইডিপাস কমপ্লেক্স। এবং ইলেকট্রা কমপ্লেক্স নামটা যদিও সিগমন্ড ফ্রয়েড দেননি, কার্ল জাং বলে আরেকজন সাইকোঅ্যানালিস্ট, কার্ল জাং, KARL, কার্ল জাং, JUNG, জাং, কার্ল জাং বলে একজন সাইকোঅ্যানালিস্ট, তিনি ইলেকট্রা কমপ্লেক্স নামটা দিয়েছেন।
ইলেকট্রা কমপ্লেক্স কথার অর্থ হলো যখন একটা মেয়ের তার বাবার প্রতি একটা অ্যাট্রাকশন তাকে ইলেকট্রা কমপ্লেক্স। তাহলে এখানে রিয়া প্লেথ তার বাবাকে পছন্দ করতে পারতেন না, তার বাবার প্রতি প্রচন্ড তার রাগ, আবার তাকে বেশি ভালোবাসতেন। একটা ইলেকট্রা কমপ্লেক্স, একটা ইডিপাস কমপ্লেক্স রিলেশনশিপ আমরা দেখতে পাই। তার বাবা কে ছিলেন? তার বাবা ছিলেন একজন জার্মান আমেরিকান রাইটার। তার বাবা ছিলেন একজন জার্মান। এই জার্মান শব্দটা মনে রাখবে বাবা ভালো করে, এই জার্মানটা ভবিষ্যতে আসতে চলেছে। এই ড্যাডি কবিতা পড়তে গিয়ে এই জার্মানটা পাবো আমরা। তার বাবা ছিলেন একজন বায়োলজিস্ট। তার বাবা ছিলেন একজন বায়োলজিস্ট এবং তার বাবার ছিল ডায়াবেটিস। তার বাবার ডায়াবেটিস রোগ ছিল এবং সিলভিয়া প্ল্যাথের যখন 8 বছর বয়স তখন তার বাবা মারা যান। সিলভিয়া প্ল্যাথের যখন 8 বছর বয়স তখন তার বাবা মারা যান। আর এই ইলেকট্রা কমপ্লেক্স রিলেশনশিপটা এই সময় শুরু হয় বাচ্চার যখন এই 2.5 বছর বয়স শুরু হয়। 2-2.5 বয়স থেকে ওই 10-11 বছর বয়স অবধি এই ইলেকট্রা কমপ্লেক্স, ইডিপাস কমপ্লেক্স এই রিলেশনশিপগুলো থাকে। অর্থাৎ মেয়ে তার বাবার প্রতি, বাবাকে দেখে বেশি অ্যাট্রাক্টেড হয়, তার বাবার প্রতি তার বেশি ফ্যাসিনেশন থাকে, ছেলে তার মায়ের প্রতি বেশি ফ্যাসিনেশন থাকে, বেশি পজেশন থাকে এই সময়টা। এবং তার বাবা হাই ডায়াবেটিসে মারা যায় এবং তার বাবার একটা পা ডায়াবেটিসের কারণে প্রচন্ড ফুলে গেছিল, পাটা বিরাট মোটা হয়ে গেছিল, সে গোদ রোগের মতো হয়ে গেছিল। দেখবে গোদ বলে একটা রোগ আছে, এখানে পা ফুলে যায়, এটা মশার কামড়ে হয়। তো তার বাবার হয়েছিল, তার একটা বাবার পা ফোলা ছিল, তারও রেফারেন্স পাবে এই কবিতাতে। যখন এই কবিতা পড়বো সেই কবিতা পাবো রেফারেন্সটা। এবং ডায়াবেটিস হলে জানবে তাদের কোনো ঘাটা হলে শুকোতে চায় না, থেকে যায়, সেটাও পাবো আমরা, সেটাও এই রেফারেন্স পাবো। প্রথম বায়োগ্রাফিক্যাল নোট, সিলভিয়া প্ল্যাথস কমপ্লেক্স রিলেশনশিপ উইথ তার ফাদার অটো প্ল্যাথ। ওকে, তার অটো প্ল্যাথ তার বাবা ছিল জার্মান আমেরিকান, তিনি বাই বার্থ জার্মান, পরবর্তী ক্ষেত্রে তিনি আমেরিকাতে চলে যান এবং সেখানে তিনি চাকরি করতেন, বায়োলজিস্ট ছিলেন। প্রথম বায়োগ্রাফিক্যাল নোট। সেকেন্ড বায়োগ্রাফিক্যাল নোট কি বাবা? সিলভিয়া প্ল্যাথের কমপ্লেক্স রিলেশনশিপ উইথ টেড হিউজ। টেড হিউজ, টেড হিউজ তার হাজবেন্ড, যার সাথে তিনি 1956 থেকে 1962 অবধি ছিলেন, প্রায় 6 বছর ছিলেন। তো এই টেড হিউজের সাথে তার রিলেশনশিপ সেটাও ছিল প্রচন্ড কমপ্লেক্স, সেটাও প্রচন্ড কমপ্লেক্স রিলেশনশিপ ছিল। 1962-তে সিলভিয়া প্ল্যাথ এবং টেড হিউজের মধ্যে ডিভোর্স হয়ে যায়, সেপ্টেম্বর মাসে ডিভোর্স হয়ে যায়। জুলাইয়ের রিলেশনশিপ মানে জুলাই থেকে শুরু হয়, সেপ্টেম্বরে টোটালি ডিভোর্স হয়ে যায়। কারণটা কি? সিলভিয়া প্ল্যাথ ডিসকভার করেন যে টেড হিউজ অলরেডি অন্য একটা মহিলার সাথে অ্যাফেয়ার করছে। সেই মহিলার নাম কি? এসিয়া ওয়েভিল। এসিয়া ওয়েভিল নামে একজন মহিলার সাথে টেড হিউজের অ্যাফেয়ার ছিল। যে অ্যাফেয়ারের কথা জুলাই 1962-তে সিলভিয়া প্ল্যাথ জানতে পারেন এবং সেই কারণে সেপ্টেম্বর 1962-তে টেড হিউজ এবং সিলভিয়া প্ল্যাথের মধ্যে সেপারেশন হয়ে যায়। তার 1 মাস পরেই কিন্তু ড্যাডি কবিতা লিখেছেন, অক্টোবর 1960। তাহলে এই টেড হিউজ তার হাজবেন্ডের সাথে তার যে কমপ্লেক্স রিলেশনশিপ, কারণ বুঝতে পারছো, দেখো অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট কবিতার মধ্যে রয়েছে, ট্রমা, মেন্টাল ইলনেস, সাপ্রেশন। তিনি মেন্টালি শান্তিতে নেই, কারণ তার বাবার সাথে একটা কমপ্লেক্স রিলেশনশিপ প্রথম থেকেই। তার বাবা খুব প্রচন্ড ডমিনেটিং ছিল, ছোটবেলায় তাকে প্রচন্ড ডমিনেট করতো, ওই তার 8 বছরের স্মৃতি, সে ডমিনেটিং ওয়েতে মানুষ হয়েছেন। প্লাস পরবর্তী ক্ষেত্রে তিনি যখন তার হাজবেন্ডকে পেলেন, সেই হাজবেন্ডও তার সাথে বিট্রে করছে। তার হাজবেন্ডের কাছে তিনি ভালোবাসা চেয়েছেন, বাট হাজবেন্ড রিয়েল ভালোবাসা দেয়নি। হাজবেন্ড অলরেডি অন্য মহিলার সাথে অ্যাফেয়ার করত। তার মেন্টাল ট্রমা, পার্সোনাল ট্রমা, তার যে মেন্টাল ইলনেস, সেটা আমরা বুঝতে পারছি।
তাহলে দুটো বায়োগ্রাফিক্যাল এলিমেন্ট পেয়ে গেলাম। 3 নম্বর বায়োগ্রাফিক্যাল এলিমেন্ট, এটাও দেখবে কবিতার মধ্যে আছে। এই যে সিলভিয়া প্ল্যাথ সুইসাইড করেছিলেন 3 টাইমস, 3বার তিনি সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন। এবং লাস্ট যেটা যখন তার 30-31 বছর বয়স হয়, সেটাই তার লাস্ট লাইফে সুইসাইড অ্যাটেম্প্ট 1963-তে। ওটাই তার লাস্ট অ্যাটেম্প্ট, তারপরে তিনি মারা যান। এবং তিনি প্রথম অ্যাটেম্প্ট করেছিলেন যখন তার বয়স ছিল 10 বছর। এটার রেফারেন্সও কবিতার মধ্যে পাবে। প্রথম সুইসাইড অ্যাটেম্প্ট করেছিলেন তিনি তার যখন বয়স ছিল 10 বছর। দেখো, বাচ্চাদের মধ্যে সুইসাইড টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় না। সাইকোলজিক্যালি বলা হয় যে বাচ্চাদের মধ্যে একটা টেন্ডেন্সি কম, দ্যাট ইজ সুইসাইড টেন্ডেন্সি। বাচ্চারা সুইসাইড করতে চায় না। কিন্তু প্ল্যাথের ওই যে কমপ্লেক্স রিলেশনশিপ উইথ হার ফাদার, বাবার মৃত্যুও তিনি মেনে নিতে পারেননি। বাবা প্রচন্ড ডমিনেটিং ছিলেন, কিন্তু বাবার মৃত্যুও তিনি মেনে নিতে পারেননি। তিনি বাবার প্রতি প্রচন্ড পজিটিভ ছিলেন। সেই কারণে তিনি চেয়েছিলেন যে তিনিও নিজে সুইসাইড করে মরে গিয়ে বাবার কাছে চলে যেতে। মানে বাবার প্রতি তিনি এতটা পজিটিভ ছিলেন। সেই কারণে তিনি 8 বছর বয়সে বাবাকে হারান এবং 10 বছর বয়সে তিনি সুইসাইড অ্যাটেম্প্ট করেন। বুঝতেই পারছো কবিতাটা কতটা ইনার মিনিং নিয়ে রয়েছে, কত কমপ্লেক্স রিলেশনশিপ গুলোকে কবিতাটা তুলে ধরছে। এটা হচ্ছে আমাদের অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস বিহাইন্ড দ্য পোয়েম। কবিতাটার পেছনে অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্টস গুলো। নেক্সট হচ্ছে ড্যাডি মেটাফোর। ড্যাডি নামটার পেছনে যে মেটাফোরটা লুকিয়ে আছে, মেটাফোর মানে কি? ইনডাইরেক্ট কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস। ইনডাইরেক্ট কম্প্যারিজন বিটুইন টু ডিফারেন্ট থিংস। দুটো ভিন্ন জিনিসের মধ্যে তুমি যখন একটা ইনডাইরেক্ট তুলনা করবে, তখনই তাকে মেটাফোর বলা হয়। তাহলে ড্যাডি, এই ড্যাডি নামটার মাধ্যমে সিলভিয়া প্ল্যাথ কত রকম জিনিসকে তুলে ধরেছেন দেখো, সেগুলো বুঝতে পারবে। প্রথমত ড্যাডি কথার মিনিং হচ্ছে অপারেশন, একটা অপ্রেসিভ ফিগার। ড্যাডি কথার মানে হচ্ছে অপারেশন, ডমিনেন্স। তোমাকে অপ্রেস করছে, তোমাকে শোষণ করছে। মেন্টালি হতে পারে, ফিজিক্যালি হতে পারে, ইমোশনালি হতে পারে, ইকোনমিক্যালি হতে পারে, পলিটিক্যালি হতে পারে। সমস্ত রকমের অপারেশনকে তুলে ধরে ড্যাডি। ড্যাডি কথার অর্থ হলো অপারেশন। 2 নম্বর, যদি পোয়েমটার ফেমিনিস্টিক ভিউ পয়েন্ট থেকে দেখি, ড্যাডি কথার অর্থ হলো মেল ডমিনেন্স। এগুলো কবিতার থিম। এই ড্যাডি মেটাফোর এগুলোই কবিতার থিম। মেল ডমিনেন্স, পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদের যে ডমিনেন্স এগেনস্ট উইমেন, ড্যাডি সেই মেল ডমিনেন্সকে তুলে ধরছে। 3 নম্বর, ড্যাডি সিম্বলাইজেস ওয়ার অ্যান্ড ভায়োলেন্স। ড্যাডি সিম্বলাইজেস ওয়ার অ্যান্ড ভায়োলেন্স। ড্যাডি কখনো পিস সিম্বলাইজ করছে না, ড্যাডি সিম্বলাইজ করছে কাকে? ওয়ার অ্যান্ড ভায়োলেন্সকে। 4 নম্বর, ড্যাডি সিম্বলাইজেস ইনহিউম্যান এজেন্টস, অমানবিকতা। অমানবিক যে রূপগুলো, সমাজে যে অমানবিক রূপগুলো রয়েছে, সেই অমানবিক রূপগুলোকেও ড্যাডি সিম্বলাইজ করছে। 5 নম্বর পয়েন্টটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ড্যাডি সিম্বলাইজেস হিটলার অ্যান্ড নাজি গভর্নমেন্ট। দেখবে কবিতা যখন পড়বে তোমরা মনে হবে যে তো ড্যাডি তো নয়, তো সিলভিয়া প্ল্যাথের বাবা নয়, কিন্তু আমরা হিটলারের গল্প শুনছি। হিটলার এবং তার নাজি গভর্নমেন্ট। আমরা হিটলারের রাইজিং 1933 থেকে 1945 অবধি দেখতে পাই। 1933 থেকে 1945 হিটলার ছিলেন জার্মান লিডার, এবং হিটলার প্রতিজ্ঞা করেছিলেন, তার নাজি গভর্নমেন্ট এবং হিটলার প্রতিজ্ঞা করেছিল জিউদের বিনাশ করবে। জিউ মানে ইহুদিদের ধ্বংস করব, ইহুদিদের মেরে ফেলবো। কিন্তু ইহুদিদের মারতে পারেনি। যদি ইতিহাস পড়ো, সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে ইহুদিদের ওপর। ইহুদিদের অনেকেই হত্যা করার চেষ্টা করেছে। প্রাচীনকালে ফেরাওরা চেষ্টা করেছে ইহুদিদের হত্যা করার, পরবর্তী ক্ষেত্রে বাদশারা চেষ্টা করেছে ইহুদিদের হত্যা করার, হিটলার চেষ্টা করেছে ইহুদিদের হত্যা করার, বাট ইহুদিরা কিন্তু স্টিল নাও প্রেজেন্ট।
বাইবেল পড়ো, বাইবেলে ইহুদিদের চোজেন পিপল বলা হয়, চোজেন সিড, যে ওরা খুব ঈশ্বরের প্রিয়, যদি সেটা বিবলিক্যাল রিলিজিয়াস ব্যাপার, যে ঈশ্বরের চোজেন, তাদেরকে কখনো হত্যা করা যাবে না, সম্পূর্ণ তুমি ইহুদিদের কখনো শেষ করতে পারবে না, তাদের উপর গডের নাকি একটা আশীর্বাদ আছে, তারা গডের চোজেন পিপল। তো সেই হিটলারের নাজি গভর্নমেন্ট, হিটলার কি করেছিল? স্বৈরাচারিতা, অপারেশন, ডমিনেন্স, ইনহিউম্যান এজেন্টস, ভায়োলেন্স, এটাই তো ছিল হিটলার। হিটলার মানে তো এটাই। হিটলার মানে তো কখনো পিস নয়। হিটলার মানে তো তোমার কথা শুনবে সেরকম কোনো ব্যাপার নয়, তোমাকে অপ্রেস করে রাখবে, আমি যেটা বলবো সেটাই ঠিক। দ্যাট ইজ হিটলার। তাহলে সেই হিটলার অ্যান্ড নাজি গভর্নমেন্ট, তুমি যখন কবিতাটা পড়বে দেবে হিটলারের রেফারেন্স পাবে, মনে হবে তুমি হিটলারের কথা পড়ছো। তোমার সামনে হিটলারের ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্লটটা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কেন হয়েছিল তার যে প্লটটা তোমার চোখের সামনে ভেসে উঠবে। 1 নাম্বার ফ্যাসিজম। ফ্যাসিজম মানে হচ্ছে অপারেশন, ডমিনেন্ট, ফ্যাসিস্ট। এখান থেকে বিখ্যাত লাইন আছে, এভরি উম্যান অ্যাডোরস এ ফ্যাসিস্ট। প্রত্যেকটা মহিলা একটা ফ্যাসিস্টকে পছন্দ করে। ফ্যাসিস্ট কাকে বলে? যে অপ্রেসিভ, যে ডমিনেটিং, যে প্রচন্ড পজেসিভ, যে প্রচন্ড ভায়োলেন্ট, যে হিটলারিক, যে হিটলারের মতো, তাকেই ফ্যাসিস্ট বলা হয়। এই কবিতাটা লাইন আছে, এভরি উম্যান অ্যাডোরস এ ফ্যাসিস্ট। সিলভিয়া প্লাথ বলছে প্রত্যেকটা মহিলা একটা ফ্যাসিস্টকে ভালোবাসে, মহিলারা চায় তাদেরকে ডমিনেট করুক। সিলভিয়া প্লাথের বক্তব্য। কারণ সিলভিয়া প্লাথ চাইতেন তার বাবাকে, তার বাবা ছিল ডমিনেটিং, কিন্তু তার বাবার মৃত্যু তিনি মেনে নিতে পারছেন না। তিনি মেনে নিতে পারছেন না বলেই তো সুইসাইড করছেন। তার বাবা ছিল একজন ফ্যাসিস্ট, ডমিনেটিং। তো তার মতে তিনিও চান যে তার যে প্রেমিক হবে, তার যে হাজবেন্ড হবে, সেও ডমিনেটিং হোক, সেও ফ্যাসিস্ট হোক। তিনি সেই কারণে বলছেন এভরি উম্যান অ্যাডোরস এ ফ্যাসিস্ট। তিনি তার উইমেন সাইকোলজিটা প্রেজেন্ট করছেন। তিনি অ্যাজ এ উম্যান বলছেন যে মহিলারা নাকি একটা ফ্যাসিস্টকে পছন্দ করে, একটা অপ্রেসিভ, একটা ডমিনেটিং চরিত্রকে পছন্দ করে, একটা পজিটিভ চরিত্রকে পছন্দ করে। এই ফ্যাসিজমকেও এখানে দেখানো হয়েছে কবিতার মধ্যে। কবিতার মধ্যে নেক্সট এটা সিম্বলাইজেস হলোকস্ট। হলোকস্ট কি গো? ওই যে হিটলার ঘটিয়েছিল। হলোকস্ট মানে কি? মাস কিলিংস অফ দ্য জিউস, ইহুদিদের হত্যা, গ্যাস চেম্বারে ভরে, কনসেন্ট্রেশন ক্যাম্পে রেখে, না খাইয়ে শুকনো করে মেরে দেওয়া, হিটলার করেছিল। বড় বড় ক্যাম্প করেছিল, সেই ক্যাম্পের মধ্যে গরু ছাগলের মতো একটা ঘর, এখানে 10টা মানুষ ঢুকবে, সেখানে 30টা মানুষকে ঠেসে ঢুকিয়ে দিত, না খেতে দিয়ে রাখতো, শুকিয়ে মারতো লোকগুলোকে। তারপর মাঝে মাঝে গ্যাস চেম্বারে ঢোকাতো, বিরাট বড় বড় গ্যাসের চেম্বার করেছিল। সেই চেম্বারে হয়তো ক্যাপাসিটি 100 জন, সেখানে ঠেসে 200 জনকে ঢুকিয়ে দিত। তারপর বিষাক্ত গ্যাস সেই চেম্বারের ভেতরে ছেড়ে দিত, কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এবং সেই লোকগুলোকে মেরে ফেলত। বড় বড় লরির ট্যাঙ্কারে করে, তেলের ট্যাঙ্কার যেমন হয় লরির মধ্যে থাকে, মানে বড় বড় ট্যাঙ্কারে করে ইহুদিদের নিয়ে যাওয়া হতো এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যাপচার করে। এবং গাড়ির যে সাইলেন্সার, যেটা দিয়ে ধোঁয়া বেরোয়, ওই সাইলেন্সারের সাথে একটা পাইপ কানেকশন করা থাকতো, এবং সেই পাইপটা ওই ট্যাঙ্কারের ভেতরে ঢোকানো থাকতো। সেই ট্যাঙ্কারে এক ট্যাঙ্কার মানুষ থাকতো। ভাবো, যত কার্বন মনোক্সাইড, যত বিষাক্ত গ্যাস, সব ওই ট্যাঙ্কারের ভেতরে ঢুকতো। লোকগুলো সেখানে সাপ্রেসড হয়ে, অপ্রেসড হয়ে, সাফোকেটেড হয়ে মরে যেত। হলোকাস্ট ইমেজারি এখানে রয়েছে, এখানে হলোকাস্ট ইমেজারি রয়েছে। এই কবিতা যখন পড়বে ওই হলোকাস্ট ইমেজারি পাবে, মনে হবে তুমি নিজে একটা ইহুদি। সিলভিয়া প্লাথ নিজে একটা ইহুদি, সে ইহুদি হয়ে ইহুদিদের কথা বলছেন, ওই হিটলারের যে ডমিনেটিং চরিত্র, যে অপ্রেসিভ চরিত্র, তাকে তুলে ধরছেন।
ড্যাডি সিম্বলাইজেস ইডিপাস কমপ্লেক্স বা ইলেকট্রা কমপ্লেক্স। আমি আগেই তোমাদের বোঝালাম ড্যাডি এটারও একটা মেটাফোর। তাহলে বুঝতেই পারছো ড্যাডি শুধু একটা ড্যাডি কবিতা নয়, ড্যাডির পেছনে এত কিছু রয়েছে, এত কিছু রয়েছে ড্যাডির পেছনে। বুঝছো? একজন ক্রিটিক, তার নাম হচ্ছে জর্জ স্টেইনার। তিনি বলছেন, তিনি ড্যাডি সম্পর্কে কমেন্ট করছেন, এই লাইনগুলো নোটে লিখবে, এই লাইনগুলো নোটে লিখলে তবে যে তোমার নোটটা আলাদা হবে। আমি যে নোট দিলাম নিলাম, তার সাথে তোমাদেরকেও এক্সট্রা লিখতে হবে। এই যে পড়ালাম আমি, যেগুলো এই যে প্রেজেন্টেশন করলাম, এগুলো থেকে লিখতে হবে, তাহলে নোট তোমার ডিফারেন্ট হবে অন্যজনের সাথে। ক্রিটিক জর্জ স্টেইনার তিনি বলছেন ড্যাডি ইজ দ্য গুয়ের্নিকা অফ মডার্ন পোয়েট্রি। বলছে আধুনিক কবিতার একটা গুয়ের্নিকা। গুয়ের্নিকা কি গো? গুয়ের্নিকা হচ্ছে পাবলো পিকাসোর একটা পেন্টিং, ওয়াল পেন্টিং। কেমন পেন্টিং? অ্যান্টি ওয়ার। তার নাম হচ্ছে গুয়ের্নিকা। পাবলো পিকাসো একটা কবিতা, এটা তার ছবি এঁকেছিলেন, ওয়াল পেন্টিং করেছিলেন 1937-এ। এটা অ্যান্টি ওয়ার ওয়াল পেন্টিং করেছিলেন, যুদ্ধকে বিরোধিতা করে একটা ওয়াল পেন্টিং। তার নাম হচ্ছে গুয়ের্নিকা। এটাই বলছে ক্রিটিক জর্জ স্টেইনার। তিনি কি বলছেন? ড্যাডি ইজ দ্য গুয়ের্নিকা অফ মডার্ন পোয়েট্রি। ড্যাডিও একটা অ্যান্টি ওয়ার পোয়েম। ড্যাডি শুধুমাত্র পার্সোনাল ট্রমা নয়, পার্সোনাল যুদ্ধ নয়, মেন্টাল ইলনেস নয়। ড্যাডি ওই হিটলারের ওই যে অমানবিক, ড্যাডি ওই আমেরিকার জাপানের ওপর যে পারমাণবিক বোমা ফেলা, সেটাও তো একটা অমানবিক, সেটাও তো অমানবিকতা, সেটাও তো অপ্রেসিভ, সেটাও তো সাপ্রেসিভ। ওই যে সমস্ত ইনহিউম্যান এবং অমানবিক যে নেচারগুলো, সমস্ত অপ্রেসিভ নেচারগুলোকে ড্যাডি তুলে ধরছে। ওই জন্য জর্জ স্টেইনার বলছে ইট ইজ দ্য গুয়ের্নিকা অফ মডার্ন পোয়েট্রি। ওকে, লাস্ট আরো একটা পয়েন্ট ড্যাডি সম্পর্কে জানলে আরো সুবিধা হবে। যদি আমরা সিলভিয়া প্ল্যাথের মায়ের রেফারেন্সটা দেখি, তাহলে সিলভিয়া প্ল্যাথের মা ছিল একজন জিউ। সিলভিয়া প্ল্যাথের মা ছিল একজন জিউ, তাহলে বাবা জার্মান, মা জিউ। আর জার্মানরা কি চেয়েছিল? জার্মান পিপলরাই তো হত্যা করতে চেয়েছিল জিউদের, ইহুদিদের। তাহলে আরো একটা দেখো ব্যাপার কবিতার মধ্যে রয়ে যাচ্ছে। তাহলে প্ল্যাথ, তার মধ্যে মিক্সড রেস রয়েছে, দুটো রক্তই বিরাজমান, জিউদের রক্ত এবং বাবা জার্মানের রক্ত। সিলভিয়া প্ল্যাথের মা ছিল একজন জিউ। এই কবিতায় যদি আমরা দেখি, প্ল্যাথ রিপ্রেজেন্ট করছে জিউদের। প্ল্যাথ মানে সিলভিয়া প্ল্যাথ ইজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য জিউস। ওই যে জিউদের ওপর যে অমানবিক অত্যাচার হয়েছিল, কবিতা যখন পড়বো দেখবে, প্রথম কয়েকটা লাইন পড়লেই বুঝে যাবে, প্রথম কয়েকটা লাইন পড়লেই বুঝে যাবে। সিলভিয়া প্ল্যাথ বলছে যে আমি একটা ছোট্ট জুতোর মধ্যে এতদিন বন্ধ ছিলাম, আমি ভালো করে দম নিতে পারতাম না, আমাকে তুমি সাপ্রেস করে রেখেছিলে, অপ্রেস করে রেখেছিলে। আর জিউদের তো তাই করা হয়েছিল, ছোট্ট একটা জায়গার মধ্যে অন্ধকার কালকোঠরিতে ভরে দেওয়া হতো, গ্যাস চেম্বারে। এখানে প্ল্যাথ ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দ্য জিউস, ইহুদিদের রিপ্রেজেন্টেটিভ, অপ্রেসড, and his father symbolizes Hitler or Nazi or patriarchy. তাহলে প্ল্যাথ কি? অপ্রেসড, এই সমাজে তারা সাপ্রেসড, এই সমাজে তারা ডমিনেটেড। এবং তার বাবা, এই যে ড্যাডি, যে বাবার রেফারেন্স দিয়েছেন কবিতার মধ্যে, ড্যাডি কাকে সিম্বলাইজ করছে? কাকে সিম্বলাইজ করছে? ড্যাডি কাকে সিম্বলাইজ করছে? ওই অপারেশনটাকে সিম্বলাইজ করছে। ড্যাডি কাকে সিম্বলাইজ করছে? ওই নাজি গভর্নমেন্টকে সিম্বলাইজ করছে। ড্যাডি কাকে সিম্বলাইজ করছে? একটা ফ্যাসিস্টকে সিম্বলাইজ করছে। ড্যাডি কাকে সিম্বলাইজ করছে? পেট্রিয়ার্কিকে সিম্বলাইজ করছে। ড্যাডি এতগুলো জিনিস, প্ল্যাথের অটোবায়োগ্রাফিক্যাল এলিমেন্ট তো রইলই, এই যে লাইফের কথা তো তুলে ধরছেন তিনি, তার সাথে সাথে এই যে অপারেশনগুলো, এই সাপ্রেশনগুলো, এই সমস্ত অপারেশন সাপ্রেশনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। So this is the basic background. This is the daddy metaphor.
এটাই হচ্ছে ড্যাডি। কবিতাটা শুধু একটা ড্যাডি নয়, এটা বাবা মেয়ের সম্পর্ক নয়, শুধু একটা কনফেশনাল কবিতা নয়, এটা গুয়ের্নিকা। ইজ দ্য গুয়ের্নিকা অফ মডার্ন পোয়েট্রি। এত কিছুকে সিম্বলাইজ করছে। ড্যাডি একটা মেটাফোর। এই মেটাফোর এতগুলো পয়েন্টকে সিম্বলাইজ করছে, এতগুলো পয়েন্টকে সিম্বলাইজ করছে। এখানে আমরা অপারেশন, এখানে মেল ডমিনেন্স, এখানে ওয়ার অ্যান্ড ভায়োলেন্স, হিউম্যান এজেন্টস, হিটলার অ্যান্ড নাজি গভর্নমেন্ট, ফ্যাসিজম, হলোকস্ট, ইডিপাস কমপ্লেক্স বা ইলেকট্রা কমপ্লেক্স, বাবা মেয়ের সম্পর্ক, সব দেখতে পাই। Daddy is a kind of metaphor. So this is the introduction class on Daddy. আমি রেকর্ডিংটা এখানেই স্টপ করলাম, ক্লাস এখানেই শেষ করলাম।